আমার মালকিনের ছোট মেয়ে রোজ রাতে তেল আর কলা নিয়ে ঘরে ঢুকতো। কিছু ঘন্টা পর সে যখন বাইরে বের হতো তখন তার পুরো শরীর ঘামে ভিজে থাকতো। এই কাজটা সে বাড়ির সকলকে লুকিয়ে করত, কিন্তু আমি সবটা দেখতে পেতাম, কারণ আমি ওই সময় রান্নাঘরে কাজ করতাম। এটা রোজকার ঘটনা ছিল। ও তেল আর কলা নিয়ে কি করত এটা জানার জন্য আমি একদিন ওর ঘরে লুকিয়ে গেছিলাম। কিছুক্ষণ আগে ও ঘরে ঢুকেছে। এরপর আমি যা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। কারণটা, আমার নাম রানী। আমার জন্ম একটা দরিদ্র পরিবারে। আমার মা বাবা অন্য লোকের খেতে কাজ করে দুবেলা দুমুঠো অন্ন জোটাতো। আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম। টাকা পয়সার অভাবে তারা আমাকে লেখাপড়া শেখাতে পারেননি। আমার কোনো রকমে দিন কাটতো। আমার বয়স ছিল 10 বছর। মা বাবা সারাদিন কাজ করতে দেখে আমার খারাপ লাগতো, আর তাই আমি ওদের সাথে কাজ করতে চলে যেতাম। কিছুদিন পর বাবার খুব শরীর খারাপ হলো। আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডক্টর আমার হাজার খরচের কথা বলেন। আমার কাছে এত টাকা ছিল না, তাই মা জমিদার বাবুর কাছে যায়। যা খেদ আছে তাতে আমরা কাজ করতাম। মা জমিদার বাবুর কাছে আঁচল ছড়িয়ে ভিক্ষা চায়, কিন্তু জমিদার বাবু এত টাকা দিতে রাজি হন না। ওনার কাছে এই কটা টাকা দেওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু তাও উনি কোনো সাহায্য করলেন না। টাকার অভাবে আমার বাবার ঠিক করে চিকিৎসাও হলো না, আর উনি আমাদের ছেড়ে চলে গেলেন। এখন আমাদের মাথার উপর থেকে ছাদটাও সরে গেছিল। আমাদের সাহায্য করার মতো কেউ ছিল না। কোনো রকমে আমি আর মা নিজেদের সামলাতে আবার সাধারণ জীবনযাপন করতে শুরু করলাম। আমি সারাদিন খেতে কাজ করে নিজেদের পেট চালাতাম। ভেতরে ভেতরে আমার জমিদার বাবুর ওপরে খুব রাগ ছিল, কিন্তু আমার কিছু করার ছিল না। একদিন শহর থেকে কিছু ধনী লোক আসে। তারা জন্মদিন পালন করার জন্য গরিবদের ভোজ খাওয়ায়। আমার তো এটাও জানতাম না যে আমাদের জন্মদিন কবে, কিন্তু বড় লোকেদের ভোজ খেয়ে আমরা তাদের আশীর্বাদ করি। এইভাবে বেশ কিছুদিন চলল। হঠাৎ একদিন মাও এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমার আশ্রয় বলতে আর কিছুই ছিল না। এখন কেউই নেই আমার। আমি খুব ভেঙে পড়েছিলাম। এই অবস্থায় আমার কাকা কাকিমা আমাকে তাদের বাড়িতে নিয়ে আসেন, কিন্তু কাকা কাকিমা কখনোই নিজের মা বাবা হয়ে উঠতে পারেন না। এই কথাটা আমি তাদের বাড়িতে পা রাখার পরই বুঝতে পেরেছিলাম। তারা তাদের মেয়েকে ভালোভাবে খেতে দিত, ভালো জামা কাপড় দিত, আর আমাকে দিত বাড়ির সব কাজ করতে। আমার সাথে ভালো ব্যবহার তো দূরের কথা, কথাও বলতো না ঠিক করে। আমার দিকে ফিরেও তাকাতো না। কিন্তু আমি এটাকে নিজের ভাগ্য মনে করে মেনে নিয়েছিলাম। একদিন আমি যখন বাসন মাজছিলাম তখন কাকা শহর থেকে ফিরে আসেন। এসে আমার কাকিমাকে বলেন যে শহরে একটা বাড়ির কাজের মেয়ে দরকার, আমরা বরং রানীকে সেখানে কাজে পাঠিয়ে দিই। রানী ওখানে কাজ করবে আর আমাদের হাতে টাকা আসবে। আমার কাকিমাও এই কথাটা শুনে খুব খুশি হন। আর হবে নাই বা কেন, কিছু না করে টাকা পাওয়া যাবে যে। পরের দিন কাকা আমাকে শহরে নিয়ে আসেন। একটা বড় বাড়িতে নিয়ে যান। সেখানে একজন মহিলা আর দুজন কন্যার সাথে বসেছিল। কাকা ওনাকে নমস্কার করেন আর আমার দিকে ইশারা করে বলেন যে আজ থেকে আপনার বাড়িতে সব কাজ করবে এই মেয়েটা। আমি ওকে সকলে এখানে দিয়ে যাব আর বিকালে ফেরত নিয়ে যাব। সেই মেম সাহেব আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন আমি তার বাড়িতে সব কাজ করতে পারবো কি না। আমি মাথা নাড়ালাম।
আমি জানতাম যে এত বড় বাড়ির সব কাজ একা হাতে সামলানো খুব একটা সহজ হবে না, কিন্তু আমি রাজি হওয়া ছাড়া কোনো উপায়ও দেখলাম না। কাকা কাকিমা ভয়ে আমাকে রাজি হতে হয়। সেই মালকিন আমাকে সব কাজ বুঝিয়ে দিল, আর আমার রান্নাঘরে কাজ করতে শুরু করলাম। আমি সারাদিন কাজ করতাম, আর রাতে কাকা আমাকে বাড়ি নিয়ে চলে যেত। বাড়ি গিয়ে শুকনো রুটি খেয়ে গরমের মধ্যে ঘুমিয়ে পড়তাম। পরের দিন সকালে কাকা আমাকে আবার মালকানির বাড়িতে ছেড়ে দিয়ে আসতো। কিছুদিন এইভাবে চলল। একদিন মালকিন বাড়িতে অনেক অতিথি এলো, তাই কাজও অনেক বেড়ে গেল। সেই জন্য মালকিন আমাকে বাড়ি পাঠায় না। উনি আমার কাকাকে বললেন যে যতদিন আমার অতিথিরা এই বাড়িতে আছে ততদিন রানী এখানেই থাকবে, কারণ রাতে সবাই দেরি করে খায়, তাই কাজেও অনেক বেড়ে যায়। কাকা আমাকে না নিয়েই ফিরে গেলেন। আমি অনেক রাত অবধি কাজ করতাম, আর মালকিন তার বাড়িতে থাকার জন্য আমাকে একটা ঘর দিয়েছিলেন। কাকা কাকিমা বাড়িতে থাকার থেকে আমার এখানে থাকা বেশ ভালো লাগতো, কারণ এখানে আমি ভালো খাবার পেতাম, আর শোবার জন্য ঘরে পাখা ছিল, তাই আমাকে এই গরমেও ঘুমাতে হতো না। কিন্তু আমি যখনই মালকিন তার মেয়ের সাথে দেখতাম, তখনই নিজের মায়ের কথা মনে পড়ে যেত। এইভাবে কয়েকটা দিন কেটে গেল। মালকিনের বাড়ি থেকে অতিথিরা ফিরে গেলেও মালকিন আমাকে বাড়ি পাঠাতে চাইলেন না। তিনি আমার কাকাকে পরিষ্কার করে বললেন যে রানী এখন থেকে এখানেই থাকবে। মালকিন আর তার ছোট মেয়ের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। উৎসবের দিন মালকিন আমাকে নতুন জামা কাপড় দিতেন। ওনার ছোট মেয়েটি খুবই ভালো ছিল, আমার সাথে খোলা মনেই মিশত। কিন্তু ওনার বড় মেয়ে একটু রাগী ছিল। সে আমার সাথে বাড়ির কাজের লোকের মতন ব্যবহার করত, আমার সাথে ঠিক করে কথাই বলতো না। একবার মালকিন আর তার দুই মেয়ে একটা বিয়ের ফাংশনের জন্য দুদিন বাড়ি থেকে বাইরে থাকলো। যাবার আগে মালকিন আমাকে বাড়ির সব দায়িত্ব দিয়ে যান, বলে যান যে তার বাড়ির খুব ভালোভাবে দেখাশোনা করতে। আমি অনেক দিন ধরেই ওদের দেখাশোনা করছিলাম, তাই ওরা আমাকে বিশ্বাস করেছিল। আমি বললাম যে এত বড় বাড়িতে আমি একা থাকতে ভয় লাগবে। তাই মালকিন আমার কাকাকে ডেকে পাঠান, আর বললেন এই 2 দিন তুমি এই বাড়িতে রানীর সাথে থাকো। কাকা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান, আর মালকিনরা বেরিয়ে পড়ে। আমার কাকা আর আমি খাবার বানালাম, আর খেয়ে ঘুষিয়ে পড়লাম। রাত 12টার সময় কাকা ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। দরজা খোলার আওয়াজ পেয়ে আমারও ঘুম ভেঙে গেল। ভাবলাম কাকা হয়তো জল খেতে রান্নাঘরে গেছে, কিন্তু বেশ কিছুক্ষণ পর যখন উনি ফিরলেন না, তখন আমি কাকা কি করছে দেখার জন্য ঘরের বাইরে বেরিয়ে পড়লাম। আমি কাকাকে এধার ওধার খুঁজতে লাগলাম। হঠাৎ আমি মালকিনের ঘর থেকে একটা শব্দ শুনতে পাই। আমি মালকিনের ঘরে উঁকি মেরে দেখি ওখানে আমার কাকা মালকিনের আলমারিতে কিছু একটা খুঁজছে। আমি জিজ্ঞেস করলাম, কি খুঁজছো কাকা? কাকা একটু ঘাবড়ে গিয়ে বলে, কিছু না, এমনি আলমারিটা দেখছিলাম। কত সুন্দর আলমারি। আমি বুঝতে পারলাম কাকা চুরির মতলব করছে। সে তার গ্রামে ছোটখাটো চুরি প্রায় করেই থাকতো, আর এত বড় বাড়িতে নিজেকে একা পেয়ে সে কি আর লোভ সামলাতে পারে? কিন্তু আমি চাইনি কাকা এরকম কিছু করুক, কারণ আমি মালকিনের বিশ্বাস ভাঙতে চাই না। তারপর থেকে আমি কাকার ওপর সারাক্ষণ নজর রাখতাম। আমি কখনো তাকে ছাড়তাম না। রাতেও ভালো করে ঘুম হতো না। এইভাবেই কেটে গেল 2টা দিন। আর মালকিন আর তার মেয়েরাও বাড়ি ফিরে এলো।
ওরা ফিরে আসার পর কাকা বাড়ি ফিরে গেল। মালকিন আমার জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছে, যেগুলো পরে আমি ভীষণ খুশি হলাম। একদিন রাতে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখন আমি মালকিনের ছোট মেয়েকে তার ঘরে তেল আর কলা নিয়ে যেতে দেখি। সে চোরের মতো লুকিয়ে লুকিয়ে তার ঘরের দিকে গেল, যাতে কেউ দেখতে না পায়। আমি একটা অদ্ভুত লাগলো, অঞ্জু দিদি তেল আর কলা নিয়ে কি করবে? মালকিনের স্বামী কিছু বছর আগে মারা গেছেন। তারপর থেকে উনি তার দুই মেয়ের সাথে একাই থাকেন। নিজের ব্যবসার থাকার জন্য ওনার কখনো টাকা পয়সার অভাব হয়নি। আমি অঞ্জু দিদির ব্যাপারটা এড়িয়ে গেলাম। ভাবলাম পড়াশোনা জানা মেয়ে, হয়তো কিছু একটা করছে। তার বন্ধুরা রোজ বাড়িতে আসতো, আর ওরা সবাই মিলে কিছু একটা প্র্যাকটিক্যাল করত। একদিন আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে আপনারা সব বন্ধু মিলে কি করেন? তো সে বলল, আমরা আমাদের বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, তাই আমাদের প্র্যাকটিক্যাল করতে হয়। আমি কিছুই বুঝলাম না, আমি তো কোনোদিন স্কুলেই যাইনি, তাই পড়াশোনার ব্যাপারে আমি আর কি বুঝবো। তাই জন্য আমি অঞ্জু দিদির তেল আর কলা নিয়ে যাওয়ার ব্যাপার মাথায় আর ঘামালাম না। বাড়ির সকলের খাওয়া হয়ে যাওয়ার পর আমি বাসন মাজতাম আর রান্নাঘরটা পরিষ্কার করতাম। এর মধ্যে দিদি ফ্রিজ থেকে কলা বের করে আর একটা পাত্রে তেল ঢেলে নিজের বাসায় চলে যেত। এখন এটা রোজকার ব্যাপার হয়ে গেছিল। আমি ঘরটা দিদির ঘরের একদম সামনে ছিল। মাঝরাতে দিদির ঘর থেকে বের হতে আর নিজের হাত ধুতো। তার গোটা গা ঘামে ভিজে থাকতো। মাঝে মাঝে যখন ঘুম ভেঙে আসতো না, তখন আমার এসব চোখে পড়তো। রোজ আমি এসব দেখতে পেতাম, কারণ যখন সে বাইরে আসতো আমার চোখ লেগে যেত। এখন আর এই জিনিসটা আমার পড়াশোনার বিষয় মনে হচ্ছিল না, মনে হচ্ছিল অন্য কিছু। কারণ দিদি যদি প্র্যাকটিক্যালের জন্য কলা আর তেল নিয়ে যেত, তাহলে লুকিয়ে কেন নিয়ে যেত? আর রোজ কেন নিয়ে যেত? সারাদিন আমার মাথায় এটাই ঘুরতে থাকলো, দিদি তার ঘরে কি এমন করে। আমি মালকিনের সাথে এই ব্যাপারে কথা বলবো ভাবলাম। একদিন আমি মালকিনকে এ ঘরে গেলাম আর দেখলাম উনি ফোনে কারোর সাথে কথা বলছেন। তাই আমি আর কিছু বলতে পারলাম না, ওখান থেকে চলে এলাম। তারপর আমি ভেবে দেখলাম যে মালকিনকে বলবো, শুধু শুধু বাড়িতে ঝামেলা হবে, তাই আমি ছেড়ে দিলাম আর এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিলাম। একদিন আমার রাতে ঘুম আসছিল না, আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। আমি দেখি অঞ্জু দিদি তার ঘর থেকে বের হলো, তার চোখে জল, সে কাঁদছিল। আমি ঘর থেকে বেরিয়ে এসে দিদিকে জিজ্ঞেস করলাম, আপনি কাঁদছেন কেন? দিদি প্রশ্নটা এড়িয়ে যায় আর বলে, কিছু না, তুমি গিয়ে শুয়ে পড়ো। এই বলে সে তার ঘরে চলে গেল। আমার চিন্তাটা সারা রাত ঘুম হলো না। ভাবতে লাগলাম যে কি এমন হলো যে সবসময় হাসি খুশি থাকতো অঞ্জু দিদি, সে এত রাতে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এলো। সারাদিন আমার মাথায় এটাই চলতে লাগলো। অঞ্জু দিদির তেল আর কলা নিয়ে ঘরে যাওয়া, মাঝরাত থেকে বেরিয়ে হাত ধোয়া, সারা রাত ঘামে ভেজা, তারপর এক রাতে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসা, আর এসব কথা, বড় কথা, এসব কাজ লুকিয়ে করা, আমার কোনোটাই স্বাভাবিক মনে হলো না। আমার দিদির ওপর সন্দেহ হয়, ও কোন খারাপ কাজে নেই তো। পরের দিন দিদি কলেজে যায়, আর বড় দিদিও তার কলেজে যায়। তখন আমি মালকিনকে চা দিতে গেলাম আর ভাবলাম যে অঞ্জু দিদির ঘরটা একবার খুঁজে দেখি। দুপুরবেলা যখন মালকিন ঘুমিয়ে পড়ে, তখন আমি অঞ্জু দিদির ঘরে যাই।
কিন্তু ঘরে তো সেরকম কিছু পেলাম না, সব জিনিস ঠিকভাবেই রাখা ছিল। আমি বেরিয়ে এসে ভাবতে লাগলাম যে আসল ঘটনাটা কী। তখন অঞ্জু দিদি আর বড় দিদি কলেজ থেকে ফিরে এসেছে। আমি তাদের জন্য খাবার বানিয়ে দিলাম, কিন্তু অঞ্জু দিদি খেতে চাইলো না। সকলকেও ঠিক করে জলখাবার খায়নি। আমি অনেকবার করে বললাম যে দিদি খাবারটা খেয়ে নাও, কিন্তু সে রেগে যায় আর আমিও চুপ করে যাই। কিন্তু পরে ভাবলাম যে দিদি একবার জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তার মনে যদি এত রেগে যায়, আমি অঞ্জু দিদির জন্য চিন্তা হয়। আমি রাবত। আমি যবে থেকে এই বাড়িতে এসেছি দিদির একবারেও বুঝতে দেয়নি যে আমি কাজের মেয়ে। সে আমার কাকা কাকিমা থেকে অনেক বেশি যত্ন করেছে আমার। কিন্তু কিছুক্ষণ পর আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি যদি আজ রাতে অঞ্জু দিদির ঘরে লুকিয়ে থাকি, তাহলে আমি সবটা জানতে পারবো। আমি রাতে সবাইকে খেতে দিলাম, কিন্তু নিজে কিছু না খেয়ে দিদির ঘরে গিয়ে একটা কোণায় লুকিয়ে পড়লাম। আমি এমন সময় ঘরে ঢুকলাম যখন সে রান্নাঘর থেকে তেল আর কলা নিচ্ছিল। আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম যে দিদি তার ঘরে এলো আর ঘরের পিছনের দরজাটা খুলে দিল। আমার মনে পড়ল যে সেদিন যখন আমি দিদির ঘরে এসেছিলাম তখন এই দরজাটা আমার চোখে পড়েনি। তখন দরজাটার সামনের পর্দা লাগানো ছিল, তাই আমার চোখে পড়েনি। তারপর আমি দেখলাম যে দিদি ওই দরজাটা দিয়ে একটা মানুষকে ভেতরে ঢোকালো। আর তারপর যেটা হলো সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তখন হঠাৎ আমার হাতে চেনটা, যেটা আমার মায়ের মেলা থেকে আমায় কিনে দিয়েছিল, সেটা খুলে মাটিতে পড়ে গেল। সেই আওয়াজটা শুনে দিদি মনে হলো যে তার ঘরে কেউ আছে। সে উঠে আর তার ঘরটা দেখতে লাগলো। আর তখনই আমি একটা কোণায় আমাকে লুকিয়ে ফেললাম। কিন্তু পরে দিদি দেখতে পেয়ে গেল আমাকে। দিদি আমাকে দেখে ঘাবড়ে গেল আর রেগে গিয়ে বলল, তুমি এখানে কি করছো? এইভাবে লুকিয়ে আছো কেন? দিদির রাগ দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। বললাম, আমাকে ক্ষমা করবেন দিদি, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে ঘরে আসিনি। আমি আপনার জন্য চিন্তা করছিলাম, কারণ আজকাল আপনি ঠিক করে খাবার খান না, আর সেই দিন আপনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেছেন। তারপর অঞ্জু দিদি আমাকে সবটা খুলে বলল। সে কোন ভুল কাজ করছে না, বরং মানুষের উপকার করছে। দিদি ওই লোকটা থেকে ইশারা করে ইনি আমার দাদু হন। আমার বাবা মারা যাবার পর আমরা মা ওনাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। তারপর থেকে উনি একটা মন্দিরেই থাকতেন, কিন্তু আমার এটা সহ্য করতে পারতাম না। আমি এই ব্যাপারটা মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু মা আমাকে খুব বকা দিয়েছিল। তাই আমি একটা প্ল্যান বানাই, রোজ রাতে আমার ঘরে দাদুকে নিয়ে আসি, আর সকাল হলে ওনাকে পিছনের দরজা দিয়ে বার করে দিই। আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে সে তেল আর কলা নিয়ে আসে কি করতে। দিদি বলল যে দাদুর লিভারের সমস্যা, তাই সে বেশি খাবার খেতে পারেন না, তাই উনি একবেলা খাবার খান। সকালে কলেজে যাওয়ার সময় আমি ওনাকে খাবার দিয়ে যাই, রাতের বেলা উনি কিছু খান না। তাই আমি ওনাকে ফল খাওয়াতে শুরু করি, আর কলা ওনার সব থেকে প্রিয় ফল। তাই আমি রোজ রাতে ওনার জন্য কলা নিয়ে আসি। আমি এইসব লুকিয়ে করি যাতে মা আর দিদি কিছু জানতে না পারে। আর দাদুর হাঁটুতে খুব ব্যথা, তাই আমি রোজ রাতে তেল নিয়ে আসি ওনার হাঁটুতে মালিশ করার জন্য। অনেকক্ষণ ধরে মালিশ করার পর আমার গা ঘামে ভিজে যায় আর আমি বাইরে হাত ধুতে যাই। সেই দিন আমার দাদুর শরীরটা ভালো ছিল না,
তাই আমার চোখে জল চলে এসেছিল। দিদির কথা শুনে আমার মনে সব আশঙ্কা দূর হয়ে যায়। আমি চুপ করে নিজের ঘরে ফিরে আসি। ঘরে এসে আমি ভাবতে লাগলাম যে আমার মালকিন এতটা নিষ্ঠুর কি করে হতে পারে যে একটা অসুস্থ শ্বশুর মশাইকে বাড়ি থেকে বের করে দেন। তার সাথে সাথে আমার অঞ্জু দিদির ওপর গর্ব হয়। আজকালকার দিনে বড় মনের মানুষ খুব একটা দেখা যায় না। আর অঞ্জু দিদির মনটা বড় ছিল। এই সমাজটা বড় নিষ্ঠুর হয়ে গেছে। তারা বয়স্ক মানুষদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি ভালো করে বুঝতে পারলাম যে এ সমাজে কিছু মানুষ নিজের ছাড়া অন্যের কষ্ট বোঝে না কখনো, কিন্তু যখন সে নিজে কষ্ট অনুভব করে তখনই তার মর্ম বোঝে। গল্পটা এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা।